হ্যালো ফ্রেন্ডস, আবার আমি আজকে তোমাদের সামনে হাজির আমার চ্যানেল লাইভ টক্স উইথ মিমি নিয়ে। আজকে আবার আমার নতুন এপিসোড হচ্ছে লাইফের স্টেপস, জীবনের কিছু স্টেপস। লাইক আমরা আমাদের লাইফটায় যখন থেকে জন্মাই তখন থেকে প্রত্যেকটা স্টেপস আমরা ওভারকাম করি, তবে আমরা মৃত্যুর মুখে পৌঁছাই, আর তবে আমাদের জীবনটা শেষের দিকে অতিবাহিত হয়। তো আমার আজকে এপিসোড কন্টেন্ট সেটাই। যখন আমরা জীবনে জন্মলাভ করি, তখন আমরা একেবারেই আমাদের ভগবান সেন্স দিয়ে পাঠান না। তো তখন আমরা একেবারেই মা বাবার ওপর, যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, তাদের ওপরই ডিপেন্ডেন্ট থাকি। তখন পৃথিবীকে দেখতে, বুঝতে, শুনতে আমরা কিছুই চেষ্টাও মানে সেই চেষ্টাটুকু আমাদের মধ্যে আসে না, বিকজ আমরা তখন ওই সেন্সেই থাকি না। তো মা বাবা তাদের স্পর্শ দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, সব কিছু দিয়ে আমাদের সেই সেন্সগুলো আস্তে আস্তে ডে বাই ডে এক দিন করে সেই সেন্সগুলোকে বাড়ায়। তো তখন আমরা বুঝতে শিখি। আস্তে আস্তে একটা করে দিন কাটানোর পর আমরা আস্তে আস্তে শুনতে শিখি, দেখতে শিখি, বুঝতে শিখি, উপলব্ধি করতে শিখি, কথা বলতে শিখি, হাঁটতে শিখি। সবটা একটু 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 করে লাইফের নেক্সট ধাপের দিকে, নেক্সট স্টেপের দিকে আমরা এগিয়ে যাই। এরকম করতে করতে আস্তে আস্তে আমাদের শৈশবকাল শুরু হয়, যে শৈশবকালটায় আমাদের ফার্স্ট এডুকেশন আমাদের মা বাবা এবং আমাদের পরিবেশ। তো ফার্স্ট শিক্ষা লাভ। তো আমাদের শিক্ষা আসে, প্রথম যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছে আমাদের মা বাবা, যে কিভাবে গুরুজনদের সাথে কথা বলতে হয়, কিভাবে গুরুজনদের সম্মান করতে হয়, কিভাবে নিজের ইচ্ছা, নিজের চাহিদাগুলোকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে কিভাবে সেটাকে সবার সামনে প্রকাশ করা যায়, নিজের কষ্ট, দুঃখ, যন্ত্রণাকে কিভাবে সহ্য করে আস্তে আস্তে জীবনের একটা পথে এগিয়ে যাওয়া যায়। তো সেই জিনিসগুলো আমরা মা বাবার থেকেই ফার্স্ট শিখি। তারপর আমাদের সেই শিক্ষা লাভ করি আমরা যে স্কুলে ভর্তি হই, সেই স্কুল থেকে, তারপরে স্টেপ কলেজ থেকে। তো শিক্ষাটা শুধুমাত্র স্কুল, কলেজ, কোনো প্রাতিষ্ঠানিক মানে কোনো প্রতিষ্ঠান থেকেই যে শিক্ষাটা হয় তা কিন্তু নয়। বেসিক যে শিক্ষা সেটা আমাদের পরিবেশ এবং আমরা যার কাছে বড় হচ্ছি, অর্থাৎ আমাদের নিজের মা বাবা, বেসিক শিক্ষাটুকু আমাদের দেন। তো সেই শিক্ষাতেই আমরা বড় হতে স্টার্ট করি। তো প্রথমে যেমনি আমরা অতটা বুঝতে তো শিখি না, তো আমরা অনেক সময় অনেক জিনিস বায়না করে ফেলি, আমরা অনেক সময় কারুর সামনে জোর গলায় কথা বলে ফেলি, কাঁদতে স্টার্ট করি। মানে ফার্স্ট এক্সপ্রেশন, তো মানে প্রথম আমরা এক্সপ্রেস করতে শিখছি, তো যখন ছোটোবেলায় একদম শৈশবকালে, তো তার জন্য আমরা এগুলো করে ফেলি, চিৎকার করে ফেলি। তো তারপর আস্তে আস্তে বাবা মা সেগুলোকে শেখায়, কন্ট্রোলে আনে। তো এরপর আসে হচ্ছে কৈশোরকাল। শৈশবে যখন আমরা এডুকেশন নিই, স্কুলে ভর্তি হই, টিচারদের সাথে আলাপ হয়, বন্ধুদের সাথে আলাপ হয়, পরীক্ষা দিতে শিখি, ক্লাস করতে শিখি, স্কুলে খেলাধুলা করতে শিখি। তো শৈশবটা আমাদের এইভাবে সুন্দর করে কাটার পরে আমাদের যখন কৈশোরকাল শুরু হয়, তখন আমরা স্কুলের মধ্যেই থাকি, স্কুলের গণ্ডিতেই থাকি। তো সেটা হচ্ছে আমাদের একদম টিনেজার। মানে ওই টাইমটা খুব ইম্পর্টেন্ট, খুব প্রাইম টাইম। কেউ যদি খারাপ হওয়ার ওই টাইমের মধ্যেই হবে, কেউ যদি ভালো হওয়ার ওই টাইমের মধ্যেই হবে, দুটোই ওই টাইমে যা কিছু। তো এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। তো এই টাইমের শিক্ষাটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে আমি কতটা আমার মা বাবার থেকে শিখছি, এবং আমার স্কুলের থেকে কতটা আমি শিখছি, এবং আমার বন্ধুত্বের সংসর্গ কীরকম হচ্ছে, সঙ্গ কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে, এবং খারাপ হলে কতটা আমি নেব, এবং কতটা আমি আস্তে আস্তে
ত্যাগ করব, মানে অ্যাভয়েড করব। তো এগুলো সবই তখন এই শিক্ষাটার উপর ডিপেন্ড করে। তো তারপরে আমরা কৈশোর জীবনটায় অনেক একটু 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 করে ম্যাচুরিটি আসতে স্টার্ট করে। আমরা ম্যাচিওর তখনও হই না, অনেক কিছু বুঝতে পারি না, অনেক কিছু না বুঝে আমরা করে ফেলি, কিন্তু করলেও ওই শিক্ষাটাই আমাদের মাথায় রয়ে যায়, যেটা কিনা আমাদের আসল জীবনের যে যৌবনকাল, যখন আমরা অ্যাকচুয়াল জীবনটাকে দেখতে শিখি, জীবনের পথে পা রাখতে শিখি। কারণ যৌবনকালে কিন্তু আমাদের যেটা প্রাইম জিনিস হয় সেটা হচ্ছে আর্নিং, মানে রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব নিতে শেখা। যৌবনকালে আমরা শুধুমাত্র নিজের কথা ভাবতে নয়, বা অন্যের ওপর, অন্য মানে মা বাবার ওপর ডিপেন্ডেন্ট থাকা নয়, অবলম্বন করা নয়, এবার হচ্ছে নিজের ওপর, মানে আমি নিজে দায়িত্ব নিতে শিখছি। এতদিন মা বাবা যে কাজটা করে এসছে, যৌবনকালে আমরা সেই দায়িত্বটা নিজেরা নিতে শিখি। তো এটা হচ্ছে জীবনের প্রাইম স্টেপ, সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো যখন আমরা নিজেরা রেসপন্সিবিলিটি নিতে স্টার্ট করছি, তখন অবভিয়াস যে আমরা রোজগার করতে শিখছি, আমরা আর্ন করতে শিখছি। কারণ আর্নিং ছাড়া সব রেসপন্সিবিলিটি বোধহয় নেওয়া যায় না। আবার অনেকে এরকম আছে যে হাউসওয়াইফ যারা হন, তারা কি রেসপন্সিবিলিটি নেন না? নিশ্চয়ই নেন। তারা তাদের মতো করে সংসারকে কিভাবে দেখে, রক্ষা করে, যত্ন করে, সকলের টাইমলি সব কিছু করে, সবার মতো করে সুন্দর করে সংসারটাকে সাজিয়ে তারা সেভাবে করেন। যে যেমনভাবে রেসপন্সিবিলিটি নেন, ঠিক সেরকমভাবে তার ওপর সেই প্রেশারটা সে ইনটেক করতে আস্তে আস্তে যৌবনকালে শেখে। এবং যৌবনকালে অনেক কিছু দেখতে হয় তাকে, লাইফের অনেক স্ট্রাগল পয়েন্ট, এটা ভীষণভাবে স্ট্রাগল করতে হয়। কারণ সে কোন দিকে যাবে, সে তার অ্যাম্বিশনের কোন দিকে যাবে, এবং সে সেখান থেকে কি চাইছে, সে প্যাশন ড্রাইভ করবে না, সে ক্যারিয়ার গড়বে না, সে পড়াশোনা চালিয়ে যাবে না, সে দায়িত্ব নিয়ে নতুন জীবন শুরু করবে, সবটাই এই যৌবনকালের ওপর ডিপেন্ড করে। তো তার জন্য যৌবনকালে যে মানে যে জীবনটাকে সে দেখে, আমরা প্রত্যেকে সেই জীবনটাকে দেখি, সেই জীবনটা আমাদের অনেক কিছু শেখায়, উপলব্ধি করতে শেখায় প্রচণ্ডভাবে, যাতে করে আমরা আস্তে আস্তে ম্যাচিওর হই। যে ম্যাচিওরিটিটা হয়তো আমাদের কৈশোরকালে আসে না, আমরা অনেক কিছু শিখি কিন্তু তার মধ্যে ম্যাচিওরিটি থাকে না, তো সেটা আমাদের যৌবনকালে সেই ম্যাচিওরিটিটা আমরা আস্তে আস্তে প্রাপ্তিলাভ করি। তো কারণ সময় যত এগোয় এবং আমাদের লোকজনের সাথে যত ইন্টারাকশন, মানে যত কথাবার্তার ইন্টারাকশন বেশি হয়, যত আমরা মিশতে শিখি, যত জায়গাটা, মেশার জায়গাটা অনেক বৃহৎ হয়, অনেক ব্রড হয়, ভাস্ট হয়, তো তখনই আমাদের ম্যাচুরিটি আস্তে আস্তে আমাদের বাড়ে। তার কারণ তখন আমরা বুঝতে শিখে যাই যে কার সাথে কতটা মিশবো, কে আমার ক্ষতি করতে পারে, কে আমার সাথে ভালোভাবে মিশতে পারে, আমি কোন জায়গাটায় কতটা বেশি কথা বলবো, কোথায় কতটা কম কথা বলবো, কখন আমি নিজেকে রিজার্ভ রাখবো এবং কখন আমি নিজেকে হাসি ঠাট্টার মধ্যে রাখবো, কখন কতটা নিয়ন্ত্রণ নিজেকে করব, কখন আমার নিজেকে একটু আলগা করা উচিত, কখন আবার নিজেকে একটু টাইট করা উচিত, সেগুলোর অভিজ্ঞতা এই যৌবনকাল দেয়। তো কারণ তার সব থেকে একটা বড় কারণ হলো যে আমরা কর্তব্য দায়িত্বের মধ্যে ঢুকি এই সময়টাতে। তার জন্য আমাদের এক্সপিরিয়েন্স তত বাড়ে, অভিজ্ঞতা তত বাড়ে, যত অভিজ্ঞতা বাড়ে তত ম্যাচিওরিটিও আস্তে আস্তে আসে। তখন আমরা শান্ত হতে স্টার্ট করি, মানে আগে যেটা হয়তো কারোর ওপর রাগ হলে খুব জোরে চেঁচিয়ে, খুব এক্সাইটেড হয়ে, উত্তেজিত হয়ে উত্তর দিয়ে দিলাম, আস্তে আস্তে এবার কি হয়, দায়িত্ব নিতে শিখলে, কর্তব্য করতে শিখলে আস্তে আস্তে সেই জিনিসটা হালকা হয়ে আসে, মানে সেই উত্তেজনাটা আস্তে আস্তে কমতে স্টার্ট করে। আমরা ঠান্ডা হতে চেষ্টা করি, যে কুললি কোনো জিনিস আগে ভাববো,
আগে শুনবো, তারপর ভাববো, তারপর সেটাতে রেসপন্স করব, সাড়া দেব। তার আগে নয় শুধু শুনলাম আর রেসপন্স করে দিলাম, না। আগে ভালো করে শুনবো, 4বার ভাববো, তারপর সেটা উত্তর দেবো। তো এই জিনিসগুলো, এরকম ছোট ছোট জিনিস আমরা শিখি তখন। তারপরে আমাদের বার্ধক্যকাল আসে। সেটা কিন্তু যৌবনকালের ওপরই ডিপেন্ড করে, নির্ভর করে যে বার্ধক্যকালে আমরা কতটা ভালো থাকবো, কতটা খারাপ থাকবো। সেটা অনেক জিনিসের ওপর ডিপেন্ড করে। যেমনি বার্ধক্যকালের আগে, মানে মিড এজ, যৌবনকালে আমরা আমরা যেরামটা আমরা যতটা নিজেকে কন্ট্রোল করে রোজগারের পথে যাব, আমরা যদি ক্যারিয়ারিস্টিক হই, কতটা আমরা ক্যারিয়ার ওয়েল এস্টাবলিশ করব, তো আমরা ততটাই খাটতে স্টার্ট করব, ততটাই পরিশ্রম করব। মেইন টাইমটাতে আমরা কখনো কুড়েমি করব না, পরিশ্রম করব। তবে তার রেজাল্টটা আমরা পাবো বার্ধক্যে গিয়ে। বার্ধক্যে গিয়ে কীরকম, যে খুব লজিক্যাল, খুব ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার এটা, যে আমরা যতটা অর্জন করব টাকা, যতটা সম্মান অর্জন করব, যতটা অ্যাসেট অর্জন করব নিজের চেষ্টায় সবটাই, সেইগুলো থেকে যাবে, সেগুলোর ফলস্বরূপ থেকে যাবে হচ্ছে বার্ধক্যকালে। তো যেটাতে আমরা একটু ভালোভাবে কাটাতে পারবো, একটু শান্তি মতো করে কাটাতে পারবো, যখন আমাদের মধ্যে ওই ওই অত স্ট্রেস, অত চাপ সেটা আর থাকবে না। তো তার জন্য আমাদের বার্ধক্যকালে বার্ধক্যকালটা যৌবনকালের ওপর ডিপেন্ড করে, অলওয়েজ ভীষণভাবে নির্ভরশীল। কিন্তু বার্ধক্যকালে আমাদের যেটা মেইন ব্যাপার, সেটা হচ্ছে, এটা সবারই আমার মনে হয়, যেহেতু আমি স্পেশালি আরও শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণের ভক্ত, শিবের ভক্ত, তো তার জন্য আমার এটা বেশি করে মনে হয়। আমি জানি না তোমাদের কি মনে হয়। তো আমার মনে হয় যত বার্ধক্যের দিকে এগিয়ে যায় মানুষ, তত তার ত্যাগের দিকে আসা উচিত। মানে সে ততটাই ত্যাগ করতে শেখে, ত্যাগ করতে শুরু করে। ইনফ্যাক্ট ভগবান কৃষ্ণ, স্বয়ং বাসুদেব কৃষ্ণ সেই কথাই বলেছেন, যে আস্তে আস্তে তখন মুক্তির পথে যেতে হয়, মোক্ষ লাভ করতে হয়। তাই মোহ, মায়া, হিংসা, বিদ্বেষ, মোহ, মায়া, এগুলো সব কিছু ত্যাগ করতে হয়। তো রাগ নিয়ন্ত্রণ করতে হয়, এবং সবটাই ত্যাগের দিকে চলে আসে। কারণ বার্ধক্যকাল হচ্ছে মুক্তির পথ। মানে স্বর্গপ্রাপ্তির জন্য আগেকার দিনে বলা হতো, যেটা আমরা মহাভারতেও দেখেছি, কুরুক্ষেত্রে। তো যে যুদ্ধের পর কে স্বর্গ লাভ করবে, কে নরক লাভ করবে, সেটা নিয়ে সবাই খুব চিন্তিত ছিল। তো সেটাও কিন্তু কৃষ্ণই ডিসাইড করেছিল, তার করেছিলেন তার কর্ম, মানে যে যার কর্ম ফলের ওপর সেটা ডিপেন্ড করবে, যে কে স্বর্গ লাভ করবে, কতটা তাড়াতাড়ি মুক্তি লাভ করবে, স্বর্গ লাভ করবে, এবং কে নরক লাভ করবে। সেটা তার সারা জীবনের কর্মফলের ওপর নির্ভর করবে। তো কর্মফল তো অবভিয়াসলি একটা ম্যাটার করে, মানে সেটাই জীবনের মূল মন্ত্র, যে আমি যা কর্ম করব আমি তার ফল পাবো। যা তো আইজ্যাক নিউটনের অ্যাপেলের মতো, যেটা ওপর দিকে ছুটলে গ্র্যাভিটিতে যেটা নিচেই পড়ে, ঠিক সেরকম আমি যা ছুড়বো আমার দিকে পড়বে। আমি যেরকম কাজ করব সেটার ফল আমি পাবো। এটা ভালো করলে ভালোর জন্য তৈরি থাকতে হবে, খারাপ করলে খারাপের জন্য তৈরি থাকতে হবে। স্টিল ভালো হোক খারাপ হোক, আমার কর্মফল যা করে এসছি, কর্ম যা করে এসছি, সব কিছু যা হোক, কিন্তু বার্ধক্যকাল হচ্ছে মুক্তির পথ। কেউ যদি খারাপ কর্মও করে, তাহলেও যদি বার্ধক্যকালে সে যদি রিপেন্ট করে, আফসোস করে, এবং সেই আফসোসটাকে নিয়ে পুরনো দিনকে আঁকড়ে না ধরে নতুন মুক্তি লাভের পথে সে যদি এগিয়ে যায়, এবং ভগবানকে পুরোপুরিভাবে নিজেকে ডেডিকেট করে, উৎসর্গ করে দেয়, সমস্ত লোভ মোহ মায়া ত্যাগ করে, তাহলেই সে মুক্তির পথ পাবে। তো বার্ধক্যকালে তাই আমাদের উচিত যে আমাদের সব মোহ মায়া লোভ এগুলো ত্যাগ করে, হিংসা বিদ্বেষ হানাহানি সব কিছু ত্যাগ করে মুক্তির পথে এগিয়ে যাওয়া। আর এই মুক্তি লাভ করা মানেই আমাদের স্বর্গপ্রাপ্তি, স্বর্গলাভ আর কি। তো তার জন্য সব কিছুর মোহই কাটাতে হয়। তো খুব
ছোট যদি উদাহরণ দিই, তাহলে যেমনিভাবে মানে একটা সময় থাকে যে সংসারের সমস্ত চাবিকাঠি নিজের হাতে রাখে, পুরো সংসারটাকে ধরে রাখে, আমাদের মারা যেরকমভাবে। একটা সময় আসে যে মারা বাধ্য হয় তার ছেলের বউকে সেই চাবিটা তুলে দিতে, যে সংসার তারই থাকে, কিন্তু সংসারটার চেনটা মানে চাবিটা হাত বদল হয়। তো এর মানে কিন্তু এটা নয় যে অন্য কেউ এসে দখল করে নিচ্ছে সেই জায়গাটা। এর মানে এটা যে মোহ মায়া থেকে মুক্তি লাভ, যে অন্য কারুর হাতে তুলে দিলাম, নতুন এসে নতুনের মতো করে সেটাকে আবার গড়ে নেবে। তো এটা একটা ছোট উদাহরণ। তো ঠিক সেইভাবেই আমার মনে হয় বার্ধক্য অবস্থাতে প্রত্যেকেরই উচিত যে একটু শ্রীকৃষ্ণকে স্মরণ করা, শ্রীকৃষ্ণের প্রতি সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করা, এবং গীতা পাঠ একটা বড় জিনিস, কারণ গীতায় পুরো জীবনের সারাংশ বোধহয় আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাতেই আছে। তো পুরো জীবনের কেউ যদি সারাংশ খোঁজে তাহলে তা গীতাতেই একমাত্র আছে। তো গীতা পাঠ করা, ঠাকুরের নাম গান করা, একটু দান ধ্যান করা, মানে লোককে কিছু করা মানেই আমার, সেটা আমারই লোককে খাওয়ানো মানে আমারই খাওয়া, লোককে দেওয়া মানে আমারই সেটা হলো, লোককে কিছু করা মানে সেটা আমি নিজের জন্যই করলাম। এই মেন্টালিটিতে, এই মেন্টাল স্টেটে নিজেকে উৎসর্গ করে দেওয়া। তো এইভাবেই জীবনের মোক্ষ বা মুক্তি লাভ হয়। তো এটাই আমার আজকে এপিসোডের কন্টেন্ট ছিল। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো না লাগে তাহলেও কিছু করার নেই, বলে তো অলরেডি দিয়েছি। সো আজকে আমার এপিসোড এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি শেষ করব আমার এপিসোড আমার কৃষ্ণের নাম দিয়ে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। টাটা।